এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুস্তাক আহমেদ জয়। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইছাইল গ্রামে। উনি যার ঘটনা দিয়েছেন তিনি এই ফুলবাড়িয়ারই আরেকটি গ্রামের বাসিন্দা। সেই গ্রামের নাম হচ্ছে কালাদেহ। মূলত ওই কালাদেহ একটা বাজার রয়েছে, ওই কালাদেহ বাজারের পাশে ওনার বাড়ি। আর তার নাম হচ্ছে রাসেল। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে মালদ্বীপে রয়েছেন। মালদ্বীপে উনি ডুবুরির কাজ করেন। আমরা জানি মালদ্বীপের চতুর্দিকে সমুদ্র, মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে কিন্তু সামুদ্রিক বিভিন্ন জিনিস আহরণ করতে হয়। সেখানে ডুবুরি পেশার একটা ভালো কদর রয়েছে। তো ঘটনা কিন্তু ডুবুরি পেশা রিলেটেড নয়, এই ঘটনাটি গ্রামের একটি ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটির সময়কাল 2012 সালের দিকে। তবে 12 সালেরও আরো 5 বছর আগে আমাদেরকে ফেরত যেতে হবে। তখন একটি ঘটনা ঘটেছিল। এই কালাদেহ বাজার থেকে একটু আগে মাঠের ভেতরে একটা গাছ ছিল। ওই গাছে পারিবারিক কলহের জের ধরে এক মহিলা আত্মহত্যা করেন। গলায় দড়ি লাগিয়েই আত্মহত্যা করেছিলেন। সকালবেলায় কৃষকরা যখন মাঠে যান, তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। লোকজন চলে আসে। অনেকেই সেই ডেড বডি দেখেছিলেন। এই অনেকের মধ্যে ছিলেন রাসেল ভাই। উনিও এসেছিলেন, অনেকক্ষণ ধরে সেটা দেখেছিলেন। এরপর পুলিশ আসে, লাশ নামানো হয়, লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপরে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ওই গাছটিও পরবর্তীতে কেটে ফেলা হয়। আর ওখানে ফসলি জমি ছিল, যথারীতি সেখানে ফসলও হচ্ছিল, সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। পরবর্তীতে এই রাসেল ভাই মাদ্রাসায় ভর্তি হন। এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কাছে একটি মাদ্রাসা রয়েছে, সেখানে উনি ভর্তি হয়েছিলেন। এরপরে কেটে যায় প্রায় 5টি বছর। 2007 সালের দিকে মূলত ওই আত্মহত্যার ঘটনাটি ঘটেছিল। 5 বছর পর 2012 সালের কোনো একদিন উনি মাদ্রাসার একদিনের ছুটিতে বাড়িতে আসেন। পরের দিন আবার যেতে হবে। তো ওনার যে কালাদহ বাজার, এই কালাদহ বাজার থেকে ওনার ফুলবাড়িয়া স্ট্যান্ডে পায়ে হেঁটে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। মূলত পায়ে হেঁটে যাওয়ারই ওনার প্রস্তুতি ছিল, পায়ে হেঁটেই আসা যাওয়া করতেন। তো ওনার যে গ্রামটা, ওই কালাদেহ গ্রাম, উনি তো বাড়িতে ছিলেন। ভোরবেলা 4টা 4:30টার দিকে উঠে উনি মাদ্রাসার দিকে রওনা দিয়েছেন। চিন্তা করেছেন যে উনি রওনা দিবেন, হাঁটতে হাঁটতে কালাদেহ বাজার, তারপর বাজারের ওখানে ফজরের নামাজটা পড়ে মাদ্রাসার দিকে আবার হাঁটা ধরবেন। এরকমটাই পরিকল্পনা ছিল আর কি। তো সেই পরিকল্পনা মাফিক উনি তো রওনা দিয়েছেন, হাঁটছেন। হাঁটতে হাঁটতে ওই জায়গাটাতে চলে আসেন, যেই জায়গাটাতে 5 বছর আগে একজন মহিলা আত্মহত্যা করেছিল। তবে একদম ওই জায়গাতে চলে আসছেন বিষয়টা এরকম না, ওই জায়গার কাছাকাছি এসেছেন। তবে ওই সময় তো আর গাছ টাছ ছিল না, গাছ কেটে ফেলা হয়েছে, ফসল হয়েছে, ধানের সিজন, ধান হয়েছে। তো উনি কিছুটা দূর থেকে দেখছেন একটা অবয়ব হেঁটে আসছে ওই দিক দিয়েই, জমির মাঝখানে আইল রয়েছে, ওই আইল দিয়ে হেঁটে আসছে। রাসেল ভাই চিন্তা করলেন যে ভালোই হলো, একজন লোক পাওয়া গেল, এতটুকু পথ ওনার সাথে গল্প করতে করতে যাই, আর গ্রামেরই তো লোক, পরিচিতই হবে। তো উনি কিছুটা দাঁড়িয়েছেন, কিছুটা সময় আর কি। তো ওই অবয়বটা তার দিকে হেঁটে হেঁটে আসছে। তো যখন কাছে চলে এসেছে তখন উনি দেখেন যে এটা একটা মহিলা। তো গ্রামের অনেক মহিলা আছেন, ওনারা কিন্তু আজানেরও আগে ওঠেন। গৃহস্থ বাড়ির যারা ভদ্রমহিলারা আছেন, ওনারা অনেক সকালে উঠে কিন্তু কাজ করেন। তো এই দৃশ্য ওনার কাছে খুব নতুন কিছু না, যে হঠাৎ করে এই মাঠের মধ্যে একজন মহিলাকে দেখে উনি ভয় পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। কিন্তু উনি ওই মহিলাটিকে চিনতে পারেন। উনি দেখেন যে এটা সেই মহিলা 5 বছর আগে যিনি গলায় দড়ি দিয়ে এখানেই একটা গাছে আত্মহত্যা করেছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, দেখার পর উনি আসলে 5 বছরে অনেক কিছুই তো মানুষ ভুলে যায়, চেহারাটা একটু মানে ফ্যাকাশে হয়ে যায় স্মৃতির মধ্যে, অনেক সময় তো আসলে মনে আসে না। কিন্তু আর একটা দৃশ্য উনি ওই সময় দেখতে পান।
এটা উনি ভালোভাবেই দেখেছিলেন। যখন ওই মহিলাটা তার কাছে চলে এসেছিল, উনি দেখেছিলেন ওই মহিলাটার গলায় এক ধরনের দাগ রয়েছে এবং সেই জায়গাটা অনেকটা ঘায়ের মতো হয়ে গেছে, গোলাকৃতির, মানে রিং আকারে। দেখেই বোঝা যাচ্ছে যে এই মহিলা গলায় ফাঁস লাগিয়েছিল। প্রথম দিকে উনি চিন্তা করেছিলেন যে এই মহিলারই হয়তো বা কোনো ছোট বোন থাকতে পারে বা কোনো আত্মীয় স্বজন থাকতে পারে ওনার চেহারার কাছাকাছি। কিন্তু যখন ওই দৃশ্যটা দেখেন তখন উনি বুঝতে পারেন যে উনি ভয়ঙ্কর কোনো কিছু করছেন। তো ওই মহিলা এই রাসেল ভাইকে বলে ওঠে, কিরে বাপু কই যাও? তখন উনি বলেন যে আমি মাদ্রাসায় যাচ্ছি। সাহস করে বলতেছেন কিন্তু উনি। তখন ওই মহিলা বলে, চলো তোমাকে আগায় দিয়ে আসি। রাসেল ভাই তো বুঝতে পারছেন যে বিপদ তো ওনার কাছে চলে আসছে। তখন উনি বলছেন, না না আন্টি, আমার আগায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তো ওই মহিলা আবার বলছে, আরে না, তাই হয় নাকি, এখনো ফজরের আজান হয় নাই, চলো তোমার আগায় দিয়ে আসি। রাসেল ভাই যতই বলে না না আমি যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো, কিন্তু ওই মহিলা তো নাছর বান্দা, সে ছাড়েই না। তো একটা পর্যায়ে রাসেল ভাই বলে, আচ্ছা ঠিক আছে চলেন। তো রাসেল ভাই চিন্তা করেছিল যতটুকু ওই কালাদেহ বাজারের দিকে এগিয়ে যাওয়া যায়, কারণ এইখানে থাকলে তো বিপদ হতে পারে। যখন রাসেল ভাই বললেন যে ঠিক আছে চলেন, তখন ওই মহিলা বলছে যে বাবা তুমি সামনে হাঁটো, আমি তোমার পেছন পেছন আসি। ওই মহিলার কথাবার্তা কিন্তু খুবই স্বাভাবিক, একটা মানুষ দরদ মাথার কণ্ঠে যেভাবে কথা বলে ওইভাবেই কিন্তু কথা বলছিল। রাসেল ভাই তখন চিন্তা করছে, এখন পেছনে যদি এই জিনিসটা থাকে তাহলে তো আরো বিপদ, কখন পেছন থেকে আক্রমণ করে বসে। তখন রাসেল ভাই বলছে, না না আন্টি, আপনি সামনে হাঁটেন, আমি পেছনে থাকি। তখন ওই মহিলা বলে যে না, আমি পেছনে থাকি, তুমি সামনে হাঁটো। রাসেল ভাই তো কোনোভাবেই উনি সামনে হাঁটবেন না। একটা পর্যায়ে ওই মহিলা অনেকটা বিরক্ত হয়েই বলছে, আরে বাপু তোমরা ছেলে পেলে মানুষ, কথা বললে শুনতে চাও, রাসা যাও, আমি সামনে হাঁটতেছি, তুমি পিছনে থাকো। তো পেছনে হাঁটার সময় রাসেল ভাই কিন্তু ওই মহিলাকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন প্রশ্ন করছিলেন, আর উনি এর ফাঁকে দ্রুত কিছু দোয়া পরে শরীরে ফু দিয়ে নিচ্ছিলেন। এই মহিলা এবং এই রাসেল ভাইয়ের মধ্যে গ্যাপ ছিল 10-15 হাত এতটুকু। তো মহিলাকে জিজ্ঞেস করছেন যে আন্টি আপনি এখানে কোথায় থাকেন, এখানে তো ঘর বাড়ি দেখি না। তখন ওই মহিলা বলছে, আমি থাকি ওই পাশে থাকি, গ্রামে, এখানে তো থাকি। তখন আরো কিছু প্রশ্ন করেন, কিন্তু ওই মহিলা কোনো উত্তর দেয় না, জাস্ট ওই শুরুর দিকে কয়েকটা উত্তর দিয়েছে আর কি, এরপর আর কোনো উত্তর দেয় না। রাসেল ভাই এই সুযোগে উনি দোয়া পড়ে নিচ্ছিলেন আর মাঝে মাঝে প্রশ্ন করেই যাচ্ছিলেন যাতে করে ওই মহিলাটাকে একটু ব্যস্ত রাখা যায়। এদিকে এই কালাদেহ বাজারের কিন্তু কাছাকাছি ওনারা চলে এসেছেন। ওখানে একটা মসজিদ ছিল, মসজিদ যতটুকু সীমানা নিয়ে তার থেকে আরো জমি কিন্তু মসজিদের ছিল, মানে ফাঁকা জমি ছিল। ওই মহিলাটি যখনই ওই মসজিদের সীমানায় পা দিয়েছে তখনই চিৎকার করে উঠেছে, ওরে বাবা রে, মসজিদের ভিতরে চলে আসছি। এই কথা বলার সাথে সাথে এই মহিলাটি একটা শেয়ালের রূপ নেয়, শেয়ালের রূপ নিয়েই গড়গড় আওয়াজ করতে থাকে, মনে হয় এখনই রাসেল ভাইকে আক্রমণ করবে, কিন্তু পারছে না। রাসেল ভাই তো দোয়া দুরুদ পরে শরীরকে বন্ধ করে নিয়েছেন। এই শেয়ালের রূপেই রাসেল ভাইকে বলছেন, ভাগ্য তোর ভালো রে, আজকে পারলাম না, আমি খেয়ালই করি নাই আমি মসজিদের সীমানার মধ্যে চলে আসছি, নাহলে আজকে দেখতি তোকে আমি কি করতাম। এই বলে ওই শেয়াল রূপী অবয়বটি হাঁটতে হাঁটতে মসজিদের পাশে একটা ঝোপের মতো রয়েছে ওই দিকটাতে চলে যায়। এরপরে রাসেল ভাই তো এক দৌড়ে রাস্তায় উঠে পড়েন। তখন তো কালাদেহ বাজারের কাছাকাছি চলে এসেছেন একদমই। এসেই আর একটা দোকান ছিল, ওই দোকানের ঝাপের উপরে উনি হুমড়ি খেয়ে পড়েন। তখন ফজরের আজান দেবে দেবে ভাব, ওই যে যেই দোকানটা, ওই দোকানের মধ্যেই ওই দোকানদার ঘুমাতেন। দোকানদারও তার পরিচিত ছিল। এরকম হঠাৎ করে দোকানের ঝাপের উপর ধরাম করে শব্দ শুনে ওই দোকানদার তো মানে ধর্মের উপর উঠে বসেন, মনে করেছেন যে হয়তো বা কোনো ভ্যান বা রিক্সা এই টাইপের কোনো কিছু এসে ধাক্কা মেরেছে আর কি দোকানে। তো উনি উঠেছেন, উঠে দেখেন যে তারই পরিচিত গ্রাম সম্পর্কের ভাতিজা রাসেল। তো উনি বলছেন, কিরে বাবা রাসেল, তুমি এত ভোরবেলা এখানে কি করো? তখন রাসেল বলেন যে কাকা আমি তো মাদ্রাসায় যাব।
আর এই ঘটনা ঘটছে, ওই 5 বছর আগে মারা যাওয়া মহিলাকে আমি দেখছি। তখন উনি রাসেল ভাইকে একটু বসিয়ে একটু শান্ত করেন, কারণ রাসেল ভাই তো প্রচণ্ড ভয় পেয়েছিলেন। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, একটা এরকম ভয়ঙ্কর অবয়বকে কথা বলে তাকে ব্যস্ত রেখে চিন্তা চেতনা অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে উনি এতটা পথ যে হেঁটে এসেছেন, খুব বেশি পথ না, এতটা পথ বলতে এমন সিচুয়েশনে প্রতিটা কদমও কিন্তু, মানে প্রত্যেকটা পদক্ষেপও কিন্তু অনেকটা পথ বলে মনে হয় মানুষের কাছে। তো আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। এরপর একটু স্বাভাবিক হলে ফজরের নামাজ মসজিদে পড়ে আরও মুসল্লিদের সাথে কথা বলেছিলেন উনি। এরপরে উনি মাদ্রাসার দিকে রওনা দিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। রাসেল ভাইয়ের সাথে নাকি আরও ঘটনা রয়েছে, তো উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলেছেন জয় ভাইকে। তো আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম, আর জয় ভাইয়ের কাছ থেকেও আরও ঘটনার অপেক্ষায় থাকলাম। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন আর ধৈর্য ধরে যারা এতক্ষণ আমাদের এবারের এপিসোডটি শুনলেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় লিসেনার্স, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমরা যতটুকু পথ এ পর্যন্ত এসেছি, আরও অনেকটা পথ আপনাদের সাথে কিন্তু পাড়ি দিতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন, আর আপনাদের পরিচিত যারা রয়েছেন, যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তাদেরকে জানাবেন আমাদের এই প্ল্যাটফর্মের কথা। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা যদি বাড়ে, তাদের কাছ থেকেও আরও নতুন ঘটনা পাবো, আর সেই ঘটনাগুলো সিলেক্ট হলে সেই ঘটনা আপনাদেরকে শুনিয়ে আর অনেকটা পথ ভয়ের আনন্দ দিতে দিতে আমরা সামনে আগাতে চাই। একটা কথা তো সবসময় বলি, কোনো কিছুই অনন্তকালব্যাপী চলে না, সব কিছুরই শেষ রয়েছে, কিন্তু আমরা এটা ভুলে যাই। আমরা সাময়িক জনপ্রিয়তার কারণে, সাময়িক অর্থ মোহ এগুলোর কারণে ভুলেই যাই এগুলোর সব কিছুর একটা সমাপ্তি আছে। দীর্ঘ সময় ধরে চলা এরকম পৃথিবীতে অনেক শো রয়েছে যেগুলো একটা সময় এসে শেষ হয়ে যায়, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের এই অগ্রযাত্রা কোনোদিন থামবে না, কিন্তু আমরা ভুলেই যাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সবকিছুই শেষ হয়ে যাবে। এটা সব সময় প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কাজে, যেই চাকরির বড়াই আমরা করি, যে ক্ষমতার বড়াই করি, সেটাও কিন্তু সময়ের সাথে শেষ হয়ে যাবে। এগুলো কিছুই থাকবে না, শুধু থেকে যাবে আমরা যা করছি সেগুলো। এই জন্য আমরা যে কাজই করি, যে চাকরিই করি, সবসময় মনে রাখবো যে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে, আর যে কাজ করছি সেটাও একসময় শেষ হয়ে যাবে। তাহলেই আমরা আমাদের কাজের ব্যস্ততায় আমাদের স্রষ্টাকে ভুলে যাব না। এটি শুনেছেন। মূলত ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করি, তিনি পেশায় একজন গাড়ি চালক, তার নাম তুহিন। ওনার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর দরগারপাড় এলাকায়। এই শ্রুতিধর দরগারপাড় এলাকায় একটা বিশেষ জায়গা নিয়ে এই ঘটনাটি। তবে ঘটনাটি মূলত যেই জায়গা কেন্দ্রিক, সেই জায়গায় বলতে পারি যে এই তুহিন ভাইদের বাড়ি, সেখান থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ। ঘটনার মূল অংশে যাওয়ার আগে তুহিন ভাইকে নিয়ে কিছু কথা না বললেই নয়। যখন তার সাথে কথা বলছিলাম, তখন তিনি তার পরিবারেরই রহস্যময় একটি ব্যাপার জানান। সেটি বলেই মূলত ঘটনাটির গভীরে চলে যাব। এই যে তুহিন ভাই, ওনার চাচা, দাদা, ওনারা কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবারের। ওনার দাদা রহস্যজনকভাবে, এটা জানা যায় না আসলে ব্যাপারটা কি হয়েছিল, অনেকগুলো টিন বলতে আগে যে মুড়ির টিন ছিল, এখনো গ্রামগঞ্জে দেখা যায়, তো এরকম মুড়ির টিনের, অনেকগুলো মুড়ির টিনের ভেতরে চান্দির পয়সা নাকি পেয়েছিলেন। উনি কিভাবে এটা পেয়েছিলেন, কার কাছ থেকে পেয়েছিলেন, সেটা একটা রহস্য। এটা ওনার দাদা কখনোই কাউকে বলেন নাই। কোনো গুপ্তধন পেয়েছিলেন নাকি অন্য কোনোভাবে পেয়েছিলেন, কোনো জিন তাকে দিয়েছিল, এই বিষয়টি জানা যায় না।
তুহিন ভাইয়ের বাবা ওনার দাদার সর্বকনিষ্ঠ সন্তান। ওনার দাদা মৃত্যুর পূর্বে তার সন্তানকে মানে তুহিন ভাইয়ের বাবাকে 4টা মুড়ির টিন ভর্তি চান্দির পয়সা দিয়ে গিয়েছিলেন। রহস্যজনকভাবে এই 4টা পয়সা ভর্তি মুড়ির টিন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। মুড়ির টিন ছাড়াও মানে ওই মুড়ির টিনের ভেতরে চান্দির পয়সা ছাড়াও উত্তরাধিকার সূত্রে যথেষ্ট জমি জমার মালিক হয়েছিলেন কিন্তু এই তুহিন ভাইয়ের বাবা। ওনার বাবার নাম মোহাম্মদ মহিউদ্দিন। ওই এলাকায় যারা আছেন তারা হয়তো তাকে চিনে থাকবেন। উনি যখন আসলে এই চান্দির পয়সাগুলো হারিয়ে ফেলেন তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েন, কে নিল। এরপরে উনি বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হতে থাকেন, যারা জিন নামাতে পারে মানে জিন হাজির করতে পারে, তাদের কাছ থেকে তথ্য নিতে পারে আর কি। তো উনি এই কবিরাজের পেছনে প্রচুর টাকা খরচ করেছেন। ওনার জমিগুলো বিক্রি করেছেন, জমি বিক্রি করে করে এই কবিরাজের পিছনে দৌড়াতেন, কবিরাজ বাড়িতে নিয়ে আসতেন। উনি চিন্তা করতেন যে এই কবিরাজের মাধ্যম দিয়ে জিনের কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে সেই তথ্যের আলোকে হয়তো বা উনি আবার সেই 4টা টিন ভর্তি চান্দির পয়সা ফেরত পাবেন। তো এরকম করতে করতে ওনার অনেক জমি জমা উনি শেষ করে ফেলেন। ওনার কাছ থেকে টাকা খেয়ে খেয়ে অনেক কবিরাজ কিন্তু বাড়িঘর করে ফেলেছে, আর ওদিকে উনি ওনার সম্পত্তিগুলা আস্তে আস্তে খোয়াতে থাকেন। বর্তমানে তুহিন ভাইয়ের 1% জমিও নিজেদের নামে নাই, এটি উনি জানাচ্ছিলেন। অথচ ওনার অন্যান্য চাচা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ধনী। 18 বছর আগে উনি এই ঢাকা শহরে এসেছিলেন যখন ওনার পরিবার একদম পথে বসেছিল। এরপর উনি ড্রাইভিং শুরু করেন। বর্তমানে উনি ড্রাইভিং প্রফেশনেই রয়েছেন। কথা প্রসঙ্গে উনি আরও একটি বিষয় জানান যে উনি 13 বছর ধরে বিবাহিত, কিন্তু 13 বছরে ওনার কোনো সন্তানাদি হয়নি। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ওনার এবং ওনার স্ত্রীর কারোরই কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে ওনার যে সন্তানাদি নাই এই বিষয়টা কেন হচ্ছে এটাও উনি বলতে পারেন না। আল্লাহর ইচ্ছাই হচ্ছে এটা তো সত্য, নাকি এর সাথে প্যারানর্মাল কোনো বিষয় জড়িত রয়েছে এটাও উনি ভালো করে বলতে পারেন না। এই বিষয় নিয়ে কথা হতে হতে হঠাৎ করে উনি আরও একটি বিষয়ের অবতারণা করেন। সেটি হচ্ছে এই যে শ্রুতিধর দরগার পাড় যে এলাকাটা, সেই এলাকায় একটা ভয়ঙ্কর তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় কথা, যেগুলো শুনলে এই 2025 সালে এসে হঠাৎ করে অবাক লাগতে পারে। কিন্তু ওই এলাকায় যারা আছেন, আর বিশেষ করে যারা উত্তরবঙ্গে যে রেলগাড়িগুলো চলে সেই রেলগাড়িতে যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে লালমনিরহাট এক্সপ্রেস বা অন্যান্য যে ট্রেনগুলো যায়, তারা কিন্তু এই বিষয়টা অবগত রয়েছেন। তো চলুন চলমান এই ঘটনার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। শুরুতেই চলে যাব 2002 সালের দিকে। তখন দেশব্যাপী অপারেশন ক্লিন হার্ট পরিচালিত হচ্ছিল, যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছিল। তখন কিন্তু অনেক সময়ই এই যৌথ বাহিনীর গাড়িগুলো টহল, এমন একটি টহল টিম, প্রায় 7টা গাড়ির সমন্বয়ে একটা টহল টিম চলে আসে এই শ্রুতিধর দরগার পাড় এলাকায়। রাস্তা ধরে যখন যাচ্ছিল গাড়িগুলো, হঠাৎ করেই তাদের গাড়ির সামনে কয়েকটা সুন্দরী নারী অবয়ব চলে আসে। এত রাতের বেলা এই ধরনের নারী অবয়ব আর্মি বা যৌথ বাহিনীর গাড়ির সামনে চলে আসায় গাড়িগুলো থেমে যায়। প্রথমে তারা ভেবেছিলেন যে হয়তোবা এলাকারই কোনো মেয়ে হবে, অথবা মাথায় কোনো সমস্যা আছে, না হলে হঠাৎ করে রাতের বেলা এখানে এসে এভাবে এরকম আচরণ করবে কেন। তাদের আচরণের মধ্যে অদ্ভুত রকমের একটা ব্যাপার ছিল। তারা নাকি হুট করে গাড়ির সামনে এসে অদ্ভুতভাবে নাচছিল এবং
যখন অফিসাররা এটা দেখেছিল তখন তো তারা সবাই গাড়ি থামিয়ে দিয়েছিলেন আর কি, পেছনের গাড়িগুলোকে থামতে বলেছিলেন ওয়্যারলেসের মাধ্যম দিয়ে। এর মধ্যে একজন অফিসার নির্দেশ দেন যে তোমরা একজন নামও নেমে তাদেরকে এখান থেকে সরে যেতে বলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে যেই জওয়ানরা নেমেছিলেন, নামার পর তাদের কাছে যেতে পারছিলেন না, আর ওরাও ওখান থেকে সরছিল না। একটা পর্যায়ে কি হলো, ওরা অদ্ভুত কিছু অঙ্গভঙ্গি করে তাদেরকে ডাকছিল এবং একে একে 7টা নারী অবয়ব, তাদের চেহারাটা কোনো অস্বাভাবিক চেহারা ছিল না, ভয়ঙ্কর কিছু ছিল না, স্বাভাবিক মানুষের মতোই ছিলেন তারা, তবে খুবই সুন্দরী রমণী ছিলেন। হঠাৎ করে এই ধরনের 7টা অবয়ব আসার পর ওই সময় তো টহল চলছিল, তাদের প্রতি খুবই বিরক্ত হন এই যারা এই টহলের নেতৃত্বে যারা ছিলেন। তখন তাদেরকে ধরার জন্য, বিশেষ করে তাদের ওই সময়তে একটা গুরুত্বপূর্ণ অপারেশনে যেতে হচ্ছিল, তারা চিন্তা করেছিলেন তাদের অপারেশনকে বাধাগ্রস্ত করার জন্য হয়তোবা তাদেরকে পাঠানো হয়েছে। যেহেতু ওইখানে যারা এসেছিলেন তারা তো কেউই লোকাল, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাকরি করতে আসছিলেন, তাদেরকে এখানে পাঠানো হয়েছে। তো এই কারণে ওনারা বিষয়টা ওইভাবেই দেখেছিলেন। তাদেরকে ধরার জন্য যখন গাড়ি রওনা দেয়, তারা না একটা তারা দেখলো কি তারা একটা মাঠের মধ্যে চলে এসেছে। তারা না কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। যখন তাদেরকে ধরার চেষ্টা করা হয় তারা ছুটে ছুটে এদিক ওদিক ছোটাছুটি করে, কোনোভাবেই তাদেরকে আটকানো যায় না। এখন তারা তো নারী অবয়ব, তাদেরকে তো ফায়ার করা যায় না, আর তাদের হাতে তো অস্ত্র নাই যে অস্ত্র আছে তারা তাদেরকে উল্টো আক্রমণ করতে পারে, এই জন্য ফায়ার করবে। বিষয়টা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই যে 7টা আর্মির গাড়ি সমানে ঘুরছে তো ঘুরছেই, সেখানে যে শুধু আর্মির গাড়ি ছিল বিষয়টা এরকম না, যৌথ বাহিনী বলতে যেটা বোঝায় সম্মিলিত একটা বাহিনী ছিল, তবে আর্মি ছিল বেশি সেখানে। তো এই যে ঘুরছে, ঘুরতে ঘুরতে তারা অস্থির হয়ে গেছে, একটা দিকভ্রান্ত অবস্থা। একটা পর্যায়ে দেখা গেল এই 7টা অবয়ব পাশে একটা বাড়ির ভিতরে চলে গেল। এরপরে তাদেরকে দেখা যাচ্ছে না। তখন গাড়ি থেকে অফিসার নেমে অন্য যারা সদস্য আছে তাদেরকে বলেন যে এই বাড়ির যিনি কর্তা তাকে ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে আসা হলো, কথা বলে জানা গেল যে ইনি একজন কবিরাজ। তো তাকে যখন বিষয়টা বলা হলো, উনি মৃদু হেসে দিয়ে বললেন যে স্যার, আসলে এখানে এই ব্যাপারটা ঘটে, আমরা বুঝতে পারছি না যে কেন আপনাদের সাথে ঘটলো, তবে এটা অনেক আগে থেকেই ঘটে আসছে। তখন উনি জানালেন যে এই যে রাস্তার পাশে যে বিশাল বড় একটা তেঁতুল গাছ রয়েছে, এই তেঁতুল গাছে 7টা পরী থাকে। এই 7টা পরী কখনো মানুষকে ক্ষতি করে না, তবে রাতের বেলা কেউ যদি দ্রুত গতিতে যানবাহন নিয়ে এদিক দিয়ে আসে তাহলে এরা তাদের পথ রোধ করে দাঁড়ায়। আপনাদের বেলা হয়তো এটাই হয়েছে, কিন্তু এই ব্যাপারটা অফিসার মানতে চাচ্ছিলেন না। উনি প্রথমে খুব বিরক্ত হয়েছিলেন, চিন্তা করলেন যে এরা হয়তো এই বাড়িরই সদস্য। ওই বাড়ি সার্চ করেও কিন্তু ওই 7টা অবয়বকে পাওয়া যায়। পরবর্তীতে তারা হয়তো খোঁজখবর নিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা রহস্যময় তো। আর তাদেরকে বলা চলে যে প্রায় সারা রাতই ওই মাঠের মধ্যে একটা গোলক ধাঁধার মধ্যে রেখেছিল। এই বিষয়টা অত্র এলাকায় এখন অনেকেই জানে, যেহেতু 2002 সালের ঘটনা বা তারও কিছু মাস আগের ঘটনা। এখন যারা সার্ভিসে আছেন তারা হয়তো বা এই বিষয়টা জানেন না বা মুখে মুখে জানেন, আর এই ধরনের ঘটনাগুলো খুব সেন্সিটিভ হওয়ার কারণে ওইভাবে প্রকাশিত হয় না। ওই সময় যারা সার্ভিসে ছিলেন এতদিনে অনেকেই অবসরে চলে গেছেন, হয়তো বা মুখে মুখে কেউ কেউ শুনেছেন, বা ওই সময় যারা একদম তরুণ হিসাবে যোগদান করেছেন তারা হয়তোবা এই ঘটনার সাক্ষী হিসাবে এখনও হয়তোবা কারো কারো কাছে গল্প করেন, কিন্তু এগুলো লিখিত কোনো দলিল তো আসলে থাকে না। আর আর্মির ব্যাপারগুলো তো অত্যন্ত স্পর্শকাতর, যার কারণে এই বিষয়গুলো বাইরে ওইভাবে প্রকাশিত হয় না। এই তো গেল ওই সময়ের একটা ঘটনা, যেটা ওই এলাকার সকলেই জানেন বলে আমাদেরকে জানিয়েছেন তুহিন ভাই। এরপর আরও একটা ব্যাপার আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আজ থেকে 2-3 বছর আগের ঘটনা, লালমনিরহাট এক্সপ্রেস। এটি যখন এই শ্রুতিধর দরগার পাড় এলাকা
পার হচ্ছিল, হঠাৎ করেই রাতের বেলা এই ট্রেনটি থেমে যায়। ড্রাইভার ট্রেনটি থামিয়ে দিতে বাধ্য হন। আসলে বাধ্য হয়েছিলেন নাকি একাই থেমে গিয়েছিল ব্যাপারটা কিন্তু এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কারণ বিষয়টা একটা রহস্য রয়ে গেছে। দূর থেকেই নাকি 7টা নারী অবয়ব রেল লাইনের উপর দাঁড়িয়েছিল। ওই ট্রেনের যিনি চালক, ওনাকে আগের থেকে মেসেজ দেওয়া হয়েছিল যে ওই জায়গায় আসলে ট্রেনের স্পিড যেন কমিয়ে দেওয়া হয়, কিন্তু হয়তো বা কোনো কারণে উনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ করে দূর থেকে যখন এটা দেখছিলেন, এরপর উনি গতিটা কিছুটা কমালেও ট্রেন থামান নাই, কিন্তু ট্রেনটা নাকি একা একাই থেমে যায় এবং ট্রেনের সামনে ওই অবয়বগুলো দাঁড়িয়েই থাকে। ওই ট্রেনে যারা যাত্রী ছিলেন তারা কেউই ট্রেন থেকে নামেন নাই। অনেকেই জানতেন যে এইখানে সমস্যাটা কি হয়। কিছু সময় পর একা একাই নাকি ওই 7টা অবয়ব ট্রেনের উপর, বলতে এই যে রেল লাইনের উপর থেকে তারা সরে চলে যায়। এরপর ট্রেন আবার চলা শুরু করে। এখন পর্যন্ত নাকি রাতের বেলা ওই জায়গা দিয়ে ট্রেন যখন চলে তখন স্পিড কমিয়ে দিতে হয়, তা না হলে ট্রেনটা তারা নাকি থামিয়ে দেয়। এরকম কথা কিন্তু প্রচলিত রয়েছে। আরও একটা ব্যাপার প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ওই জায়গায় আসার পর অনেকেই নাকি ট্রেনের জানালা দিয়ে টর্চ মারতে থাকে সেই তেঁতুল গাছের দিকে। ওই তেঁতুল গাছে অনেকেই নাকি এই 7টা নারী অবয়বকে দেখেছে। তারা ভয়ঙ্কর বেশে কখনোই থাকে না এবং কখনো কোনো মানুষকে কোনো ধরনের ক্ষতি করেছে এমন নজিরও পাওয়া যায় নাই। ওই গ্রামের অনেকেই নাকি এই 7টা রহস্যময় নারী অবয়বকে দেখে, এখনো দেখে। আর ট্রেনের টর্চ, মানে ট্রেনে যারা বসে থাকেন তারা যখন টর্চ মারেন ওই জায়গায় আসার পর, তারাও নাকি বিভিন্ন সময় ওই গাছে তাদেরকে বসে থাকতে দেখেছেন। এখনো নাকি সেটা চলমান রয়েছে। অনেকেই নাকি এক স্টেশন থেকে ওঠে ওই জায়গা পার হয়ে পরের স্টেশনে নেমে যায় শুধু ওই তেঁতুল গাছে ওই নারী অবয়বগুলোকে দেখার জন্য। এরপর আসি কাছাকাছি যেই বাই রোড রয়েছে, মানে রাস্তা রয়েছে, সেদিক দিয়ে যখন কোনো গাড়ি চলে, স্পেশালি রাতের বেলা ট্রাক চলে, দিনের বেলাতে কিন্তু এটা কিছু হয় না, একদম স্বাভাবিক। এটা শুধু বলছি রাতের বেলার কথা। তো রাতের বেলা ট্রাক চালক যারা আছেন তাদের সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে। এমন একজন ট্রাক চালকের ঘটনা উপস্থাপন করব। ওই ট্রাক চালক রাতের বেলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তার সাথে তার হেল্পারও ছিল। যখন ওই শ্রুতিধর দরগার পাড়ের পাশে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন তার রাস্তার সামনে বিশাল চুলওয়ালা একটা মহিলা রাস্তা পার হচ্ছে। তো উনি চিন্তা করলেন এটা আর কি, এটা হয়তো এমনি। এরপর যখন গাড়িটা আরেকটু সামনে এগিয়েছেন, হঠাৎ করে দেখে যে একটা নারী অবয়ব, চেহারা দেখা যাচ্ছে না, জিগজ্যাগ স্টাইলে, মানে জেড স্টাইলে রাস্তার একবার এপাশ ওপাশ এপাশ ওপাশ এভাবে দৌড়াচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাতের বেলা এই মহিলা কোত্থেকে আসলে এত জোরে কিভাবে দৌড়ায়? ট্রাকের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো এটা কিন্তু চারটিখানি কথা না, আর ট্রাকটা কিন্তু স্পিডেই চলছিল। এরপর যখন ট্রাকটা থামানো হয় এবং হেল্পারকে উনি নামতে বলেন, নামার পর আর কিছু দেখেন না। এরপর ওনারা স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। সামনে একটা দোকান খোলা ছিল বেশ অনেকটা দূরেই। যখন ওইখানে ট্রাক থামিয়ে এই বিষয়টি ওই দোকানদারকে বলেন, তখন ওই দোকানদার বলেন যে এখানে এই ঘটনা ঘটে। ওই যে তেঁতুল গাছ রয়েছে, ওই তেঁতুল গাছে থাকা 7 বোন রয়েছে যারা পরি, ওরা এই ট্রেনের, মানে ট্রেন যখন চলে তখন ওই ধরনের ঘটনা ঘটায়। আবার এখানে যদি কেউ স্পিডে গাড়ি চালায় সেক্ষেত্রে এটা হয়। এটা চলমান প্রক্রিয়া, তবে কারো কোনো বড় ধরনের সমস্যা করে না। এটা এখনো চলছে এবং গভীর রাত থেকে ফজরের আগ পর্যন্ত এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই এলাকায় রয়েছেন তারা কি এই 7 কন্যা সম্পর্কে জানেন? 7 কন্যা শব্দটা কেন বলছি জানেন? অত্র এলাকায় এই ব্যাপারটা 7 কন্যা নামে পরিচিত। 7 কন্যার বাগান, 7 কন্যার তেঁতুল গাছ, 7 কন্যা নামে যদি এক নামে বলা যায় সকলেই সেখানে চেনে, শ্রুতিধর দরগারপাড় এলাকায়। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু চাইলে গিয়ে দেখতে পারেন। আর যেহেতু তারা কাউকে কোনো ক্ষতি করে না,
শুধু ওই জায়গা দিয়ে যদি স্পিডে কেউ চলাচল করে, দ্রুত গতিতে চলাচল করে, তাহলে শুধু তারা বিরক্ত হয়। তবে বিরক্ত হলেও বড় ধরনের ক্ষতি করেছে আজ পর্যন্ত এমন নজির পাওয়া যায়নি। তেঁতুল গাছ সংলগ্ন বাঁশঝাড়ও রয়েছে, সেখানেও নাকি তাদেরকে দেখা যায়। তুহিন ভাই এমনটাই জানিয়েছেন। অত্র এলাকার অনেকেই নাকি তাদেরকে দেখেছে। তবে আবারও বলছি, কখনোই ভয়ঙ্কর স্রোতে, বিভৎস স্রোতে তারা কাউকে দেখা দেয়নি। এটাই হচ্ছে আশার কথা। মানে কেউ যে তাদেরকে দেখে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাবে, এমনটা আজ পর্যন্ত হয়নি। তবে এই 2025 সালে এসেও যদি আমরা শুনি যে ট্রেন চলা অবস্থায় ট্রেন থেমে যায়, আবার ট্রেনের জানালা দিয়ে ওই বিশেষ জায়গায় এসে 7 কন্যাকে দেখার জন্য অগণিত মানুষ টর্চ লাইট মারে, তাহলে ব্যাপারটা তো অদ্ভুত শোনা যাবে, তাই না? তবে অদ্ভুত হলেও ব্যাপারটা সত্য, এই বিষয়ে তুহিন ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো 7 কন্যার এই ব্যাপারটা? আশা করছি ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব